এতদিন আমরা শুনতাম যে পরকীয়া বা অন্য কোনো রকম জমি নিয়ে বিবাদ, সেই সব বিবাদে সালিশি সভা বসত, মাতব্বররা তাদের মতো করে নিদান দিতেন, সমঝোতার জায়গা তৈরি হতো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, সেই ঝগড়াও মাতব্বররা গিয়ে সামলাবেন। হাওড়ার সাঁকরাইলে সেই রকম ঘটনা, ঠিক সেই রকম ঘটনা। পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, স্বামী স্ত্রীর বিবাদে নাকি তিনি ঢুকে পড়ে ছেলের বাড়িতে হামলা চালিয়েছেন। মাতব্বরদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ওই দেখুন অবস্থা। কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখছেন। ঘরের মধ্যে একটা ফার্নিচারও বোধহয় আর ঠিকঠাক নেই, বাইক পর্যন্ত ছাড় পায়নি। একটু ডিটেলে জানি, আমার সঙ্গে দেবাশিস রয়েছে, প্রতিনিধি দেবাশিস। এতদিন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন গ্রাম্য বিবাদ, সেই বিবাদ সামলানোর জন্য সালিশি সভায় মাতব্বরদের মাতব্বরি, যদিও বিষয়টা সম্পূর্ণ বেআইনি, কিন্তু সেই মাতব্বরির বিরুদ্ধেও পুলিশ পদক্ষেপ করেছে। আর এখানে তো দেখা যাচ্ছে মাতব্বরি একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, ঘরোয়া বিবাদ, নিজেদের মধ্যে ঝামেলা, স্বামী স্ত্রী অশান্তি, সেখানে সালিশি সভার মাতব্বররা ঢুকে পড়েছে। কি হয়েছিল? মূলত যে সাতকারাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের শালুকি সাপুইপাড়া, এই শালুকি সাপুইপাড়ার ব্যবসায়ী শাহাবুদ্দিন সেপাইয়ের সাথে বিয়ে হয়েছিল পাঁচলা বিধানসভার দুদাচ্ছা গ্রাম পঞ্চায়েতের এক মহিলার। দীর্ঘ দিন ধরে তাদের সংসার চলছিল, তবে বেশ কয়েকদিন ধরে সামান্য পারিবারিক বিবাদ হয়। তার জেরে শাহাবুদ্দিনের স্ত্রী তিনি তার বাপের বাড়ি চলে যান, আর সেই স্ত্রীকেই তার শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য এবারে মাতব্বরি শুরু করেন কে না, দুদাচ্ছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খলিল আহমেদ, যার বিরুদ্ধে এর আগে একাধিক এই মাতব্বরির অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ জানালেও তাকে কিন্তু গ্রেফতার করতে পারে না পুলিশ, কোন অজুহাতে আমরা কেউ জানতে পারে না। এই খলিল আহমেদ কে? এই খলিল আহমেদ মানে গায়ে মানে না আপনি মোড়ল, নাকি এর কোনো পদটা তো রয়েছে যে পদের জোরে এত মাতব্বরি? অবশ্যই তার পদ রয়েছে, সে একাধিকবার তৃণমূলের একাধিক কমিটির সেখানে সভাপতি, সেক্রেটারি, এমনকি পঞ্চায়েতের অর্থাৎ যে দুদাচ্ছা পাঁচলা বিধানসভা দুদাচ্ছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ঘনিষ্ঠকার একেবারে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের ঘনিষ্ঠ। তাই তার গায়ে পুলিশ তো দূরের কথা, কেউ হাত লাগাতে পারে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারে না। আর তার নিদান এই যে গৃহবধূ, তাকে শ্বশুর বাড়িতে ফেরাতে হবে। তাই জন্যই সেই শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করতে চান এই খলিল আহমেদ এবং তার গৃহবধূর পরিবারেরা। এবং এই আসার পর সালিশি তো দূরের কথা, হঠাৎ করে হামলা এবং তারপর ফিরে গিয়ে আবার লোকজন নিয়ে এসে হামলা চালায় এই ব্যবসায়ী শাহাবুদ্দিনের বাড়িতে। একাধিক বাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এমনকি পঞ্চায়েতের যে কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিন সেপাই, মূলত এই শাহাবুদ্দিনের দাদা, তিনিও একজন পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তার বাড়িতে হামলা চালানো হয়। সেও বারবার করে জানায় যে আমরাও তৃণমূল করি, তো আপনি কেন হামলা চালাচ্ছেন? কোনো কথা না শুনে রাত ভর ধরে চলে এই হামলা। আর সাঁকরাইল থানা কার্যত নিশ্চুপ। এখানে দলটল কোনো ব্যাপার নেই, এখানে ব্যাপার হচ্ছে দেবাশিস যে নিজের একটা প্রতিপত্তি আছে, একটা প্রভাব আছে, সেই প্রভাব দেখানোর চেষ্টা মাতব্বর, সেই মাতব্বরই দেখানোর চেষ্টা। আর সেই জন্যই যেখানেই সামান্য কোনো মনোমালিন্য, অশান্তি, সেখানেই ঢুকে পড়ে নিজের কতটা প্রভাব প্রতিপত্তি আছে সেটা ফলানোর চেষ্টা। অন্তত এই বাড়ির ফার্নিচারগুলো সেই সাক্ষী রয়ে গেল। ফেলে দিয়ে তার এই বুকে লাথি মেরেছে এতে। তারপরে কমসে কম 150 থেকে 200 লোক ওই খলিলের নেতৃত্বে, হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে দুটো ম্যাজিক গাড়ি ছিল আর 50-এর মতো বাইক নিয়ে, সব বাইকে 2-3 করে এসে ধর একদম ভাঙচুর এখানে শুরু করেছে। সব ভেঙে ঘর টর সব আলমারি টালমারি ভেঙে দিয়ে আর চলে গেছে সব। সবঙ্গে আক্রান্ত এক সিভিক ভলেন্টিয়ার, তাকে মারধরের অভিযোগে অভিযুক্ত 3 বিজেপি কর্মী। আমার সঙ্গে রয়েছেন দিগ্বিজয়, কি হয়েছিল? গতকাল রাত্রে সবঙ্গের মিঠাপুর এলাকায় 4 জন সিভিক ভলেন্টিয়ার যখন তাদের ডিউটি করছিল, সেই সময় কিন্তু 6 থেকে 7 জন হঠাৎ করেই তাদের সামনে আসে এবং তাদেরকে বলে এখানে পুলিশের কোনো প্রয়োজন নেই, ডিউটির প্রয়োজন নেই।
তখন কিন্তু সিভিক ভলেন্টিয়াররা প্রতিবাদ করে এবং সেই সময় কিন্তু এই 7-8 জন একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে মারধর করে এবং পরে যখন এলাকাবাসীরা জড়ো হয় তখন কিন্তু এই 7-8 জন যারা দুষ্কৃতকারী তারা কিন্তু পালিয়ে যায়। পরে রাতভর সবং থানার পুলিশ তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে, যারা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে, এবং আর কিছুক্ষণ পরেই তাদেরকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হবে। ডিউটি কেন করতে হবে, ওখানে এলাকায় অশান্তি নেই, কেন ডিউটি করতে হবে, সেইটার জন্যই কিন্তু 7-8 জন দুষ্কৃতী তারা বলে প্রতিবাদ করায় কিন্তু আক্রান্ত হয় সিভিক ভলেন্টিয়ার। কিন্তু এ নিয়ে রাজনীতির রং লেগেছে। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স বলেন যে সামনেই ময়নার বর্ডার, পূর্ব পশ্চিমের বর্ডার, সেখান থেকে বিজেপির যারা নেতারা তারা লোকজন পাঠায় সবংয়ে গন্ডগোল পাকানোর জন্য। সেরকমই একটা চক্রান্ত ছিল যেখানে ওই সিভিক ভলেন্টিয়ার বাধা দেয়, তার জন্য এই ঘটনা। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের শাস্তি হোক, এবং বিজেপির যে চক্রান্ত, এই চক্রান্ত যাতে বন্ধ করা হয় সেই দাবি জানিয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযোগ মিথ্যে কেস দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের নামে এবং বিজেপি থেকে কলঙ্কিত করার জন্য এই ঘটনায় বিজেপিকে জড়ানো হচ্ছে। ধন্যবাদ। সিভিক ভিলেজ এখন পুলিশ যখন টহল দিচ্ছে, অতর্কিত ভাবে এই দুর্বৃত্তরা বিজেপি তারা আজকে সিভিক পুলিশকে রক্তাক্ত অবস্থা ফেলে রেখে দিয়ে চলে গেল। কারণ একটাই, এদের পায়ের তলার মাটি সরে গেছে। আমরা ডিমান্ড করেছি যে অবিলম্বে এই দোষীদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। মিথ্যা ভাবে বিজেপিকে ধারাবাহিকভাবে কেস দেওয়া হয়েছে। দুরাজপুরেও আজকে আমাদের একজন সবংয়ের কর্মীদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো সব শাসক দলের চক্রান্তের দ্বারা হচ্ছে। ক্যানিংয়ে ক্লাস 5-এর এক ছাত্রীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করা হলো। অনুপ রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অনুপের থেকে একটু জানতে চাইবো, অনুপ, কখনকার ঘটনা, ঠিক কি ঘটনা হয়েছিল যার জন্য একেবারে অভিযুক্তকে বেধড়ক মারতে হলো? কি সন্দেহ করেছিলেন? আদৌ ঘটনার সত্যতা কতটা, পুলিশ কি বলছে জানবো। তার আগে ঘটনাটা একটু জানতে চাইবো তোমার থেকে। অনুপ, আমার কথা শোনা যাচ্ছে? ক্লাস 5-এর এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ছিল, ক্যানিংয়ের কাঠপোলে বেধড়ক মারধর করা হলো ওই অভিযুক্তকে। ঠিক কি ঘটনা ঘটেছিল যার থেকে মনে হয়েছে যে ক্লাস 5-এর ওই ছাত্রীকে কিডন্যাপ করার চেষ্টা হচ্ছে? দেখো, যেটা হচ্ছে অভিযুক্তকারী তিনি দাবি করছেন যে তার এই যে পঞ্চম শ্রেণীর ছাত্রী পরিবার যেটা দাবি করছে, আমি যখন স্কুল ছুটি হয়েছিল, স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিল, তখনই এই ছাত্র এলাকার কাছেই এই যুবক বাইক নিয়ে তাকে কিন্তু বাড়ি দিয়ে আসার কথা বলছিল, কিন্তু তাকে চিনতে না পারার কারণ বলেছিল যে আমি বাইকে করে যাবো না। এরপরে কিন্তু তাকে আবারও যখন জিজ্ঞাসাবাদ করে তখন স্থানীয় মানুষজন বুঝতে পারে এবং যে মানে অপরিচিত এক ব্যক্তি এই ছাত্রীটাকে কি কথা বলছে তার কাছে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সে তখন বলে যে ওর পরিবারকে আমরা চিনি এবং চেনার পরে তাকে বাড়িতে ছেড়ে দেবো এরকম বিশেষ সাহায্য পেয়েছিল। কিন্তু এই যে অভিযুক্ত যুবক যাকে মারধর করা হয়েছে, সে দাবি করছে যে ছাত্রীটি তার কাছে সাহায্য পেয়েছিল, কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু তাকে যখন তার পরিচয় জানার চেষ্টা করে তার কথা কিন্তু অসঙ্গতির জন্য ধরা পড়ে। তারপরে এই যুবক কিন্তু অভিযোগ করছে, তখনই তাকে কিন্তু বেদরক মারধর করা হয়। এই ঘটনার ক্যানিং থানার পুলিশ খবর পায়, খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এরপরে তাকে ক্যানিং থানায় আটক করা হয়। পরিবার কিন্তু রাতেই অভিযোগ করে, অভিযোগ করার পরে তাকে কিন্তু গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানতে পারা যায়। ধন্যবাদ। স্কুল থেকে আসছিল, ক্লাস 5-এ পড়ে, আসছিল বাইক নিয়ে, পাশে বলছে বলে তোর বাবার নাম জানি, তোর বাবাকে চিনি, তুই আমার বাড়িতে, তোর বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু পাশে কিছু কটা ছেলে নিয়ে যাচ্ছিল, তারা বলছে বলে এই তুই উঠিস না, লোকটা ভালো না, লোকটা একটু মাথার মতো ছিল, ও বাচ্চা বুঝতে পারিনি, কিন্তু ওরা বুঝতে পেরেছিল। ওরা বুঝতে পেরে বলছে তুই উঠিস না, দাঁড়া, বলে ওকে দাঁড় করিয়ে ওকে মানে সেই লোকটাকে জিজ্ঞাসা করলো, তারপরে বুঝতে পারলো যে এটা চিটিং না। এই ভেবেই ও মানে ওই সেই লোকজনগুলো মেয়েকে উঠতে দেয়নি। তারপরে আমাকে ফোন করলো, আমি গেলাম, গিয়ে ওই শুনলাম ওই বদমাসটাকে ওকে শাস্তি দিতে হবে। আমি রাস্তা দিয়ে গেছিলাম, কেউ একটা বাচ্চা মেয়ে হেল্প চাইছিল, আমি সেই কারণে বলছি বাবা আমি তোমার রাস্তা চিনি না। বাবা বলছে আমি রাস্তা চিনি, সেই অবস্থার মধ্যে আমাকে মেরেছে। তোমাকে কি ছেলে তোমার সন্দেহ করে মেরেছে? কি সন্দেহ করে? ছেলে তোরা মনে করে।
ভাবুন, 7 করে একজন মানুষ বাড়ি করেছেন, আবার নিজের হাতেই সেই বাড়ি ভাঙছেন। হয় এরকম? হয়। চাপে পড়লে, খেলায় পড়লে অনেক কিছু হয়। আসলে যিনি এই বাড়ি ভাঙছেন ইনি একজন সরকারি কর্মী, আর বাড়ি করেছিলেন সরকারি জমিতে। জানতেন যে তিনি বেনিয়ম করেছেন। যখন হাওয়া খারাপ বুঝছেন, বেগতিক পরিস্থিতি বুঝে নিজেই ভাঙছেন নিজের বাড়ি। তো কে এই সরকারি কর্মী, আর এই সরকারি জমিতে বাড়ি তৈরির করলেনই বা কিভাবে, তার জন্য প্ল্যান পাস হলো কিভাবে, মানে কোথায় কোথায় টাকা খাওয়াতে হয়েছিল? শঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শঙ্কর, মন্ত্রী বলে দিয়েছিলেন যে এই যে সরকারি জমি বেআইনিভাবে যে দখল হয়েছে, এই দখলে মদদ রয়েছে কিছু সরকারি অফিসার এবং আধিকারিকরা। এই যে কথা, এরপরেই তদন্তে নেমেছিল খড়গপুর মহকুমা শাসক। তিনি যখন তদন্ত নেমেছিলেন তখন দেখা যায় যে খড়গপুর এবং এই যে বেলদা যাওয়ার যে রাজ্য সড়ক, তার পাশে যে সরকারি জমি, বিরাট জমি, সেই জমি একের পর এক জমি দখল হয়ে গেছে। তদন্ত করতে গিয়ে দেখে যে ওই সরকারি জমি দখল করে রেখেছেন এক নির্মাণ সহায়ক। অর্থাৎ একজন সরকারি কর্মী হয়ে কি করে সে সেইখানে দখল করে সেইখানে বিল্ডিং নির্মাণ করছে। এরপরেই সেই খবর পেয়ে তাকে খবর দেওয়া হয় এবং তাকে ডেকে বলা হয়, যে নোটিশ দেওয়া হয় যে 1 থেকে 9 তারিখের মধ্যে এইটা তোমাকে ভেঙে দিতে হবে। অতএব না হলে কিন্তু সরকারি কর্মীরা যদি যায় তাহলে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। চাকরি যাওয়ার ভয় হোক বা যে কোনো প্রশাসন হস্তক্ষেপ হতে পারে, এই ভয়ে বলা যায় যে একেবারে সেই বাড়ি তিনি ভেঙে দেন। কিন্তু প্রশ্ন উঠছে অতনু, যে ওর পাশে একাধিক সরকারি জমি কিন্তু কিছু জমি মাফিয়া এবং প্রমোটাররা দখল করে রেখেছে। সেই দিকে কবে নজর দেবে প্রশাসন, সেই দিকে তাকিয়ে রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে জমি, যারা সরকারি জমি যারা দখল করে রেখেছে, আমরা আমাদের যে নির্মাণ সহায়কের বাড়ি সেটা ভাঙানো হচ্ছে। এরপরে যারা ওইখানে অবৈধভাবে দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযানে নামবো। ফলে মহকুমা শাসক একেবারে তাদের বিরুদ্ধে অভিযানে নামে কিনা। খড়গপুর টু চাঙ্গল অঞ্চল থেকে প্রধান থেকে আমরা যখন কমপ্লেন পাওয়ার পরে ওখানে ওনাদেরকে নোটিশ করা হয়েছে। ওনাকে আমরা বলেছি কি ওনার যদি সরকারি জায়গার উপরে যদি আছে কোনো স্ট্রাকচার আছে ওটা ভেঙিয়ে দেওয়ার জন্য বলেছি। আমরা সবাইকে ওখানে বলছি কি আপনাদের যদি সরকারি জায়গার উপরে জমি আছে, কোনো স্ট্রাকচার আছে, আপনারা নিজে থেকেই ভেঙিয়ে দিন। আদারওয়াইজ যে নিশ্চয়ই মানে যে প্রসেসটা ফলো করা হবে, নোটিশ করে সবাইকে নোটিশ করে যা প্রসেস তারপরে যে ফলো হবে নিশ্চয়ই ফলো করা হবে।